তবে কি এবার স্বাধীনতা দিবসে কপাল পুড়ল শুভেন্দু অধিকারীর? মসজিদের মাইক খোলার বিরুদ্ধে আদালতের চূড়ান্ত রায়, বাংলায় মুসলিমদের বিজয় শুরু। মসজিদ থেকে মাইক খুলে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশাল আইনি লড়াইয়ে বড় জয় পেলেন মুসলিমরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের আদালতেই চ্যালেঞ্জের মুখে পড়ল একপক্ষীয় পদক্ষেপ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভারতে মোদী প্রশাসন ও বিজেপির চরম মুসলিম বিরোধী রাজনীতির মুখে এক ঐতিহাসিক প্রত্যাঘাত ঘটেছে। পশ্চিমবঙ্গে মসজিদ থেকে মাইক খুলে ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশাল আইনি লড়াইয়ে বড় জয় পেলেন মুসলিমরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের আদালতেই চ্যালেঞ্জের মুখে পড়ল একপক্ষীয় পদক্ষেপ। ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চালিয়েছিল শুভেন্দু প্রশাসন, তা আজ সম্পূর্ণ ব্যর্থতার মুখে। পশ্চিমবঙ্গের মসজিদগুলো থেকে কোনো লিখিত আদেশ ছাড়াই বেআইনিভাবে মাইক সরাতে পুলিশি তৎপরতার অভিযোগ উঠেছিল। শুভেন্দু অধিকারী ও বিজেপি গোষ্ঠী যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় অধিকার খর্ব করার রাজনীতির ফায়দা লুটতে চেয়েছিল, সেখানে তাদের স্বপ্ন ধূলিসাৎ করে আদালতের দরজায় পৌঁছান মুসলিম সমাজের অধিকার রক্ষাকারী আইনজীবীরা। আইনজীবী দানিশ ফারুকি জনস্বার্থ মামলা দায়ের করে প্রমাণ করে দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস মুসলিমরা এখনো রাখে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি অতনু ব্যানার্জির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হতেই থমকে যায় রাজ্য প্রশাসন ও বিরোধী শিবিরের ষড়যন্ত্রের ছক। আদালত রাজ্য সরকারের কাছে সরাসরি জানতে চেয়েছেন মসজিদ থেকে মাইক সরানোর এই আইনি ভিত্তি কোথায়। পুলিশের কথিত মৌখিক নির্দেশকে চ্যালেঞ্জ করার মাধ্যমে ভারতে মুসলিমদের আইনি ও সামাজিক অধিকারের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মামলাকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কল্যাণ ব্যানার্জি অত্যন্ত সাহসিকতার সাথে আদালতে সত্য তুলে ধরে বলেন, নির্ধারিত শব্দসীমা মেনেই প্রতিটি ধর্মীয় উপাসনালয়ের মতো মসজিদেও মাইক ব্যবহার করার পূর্ণ আইনি অধিকার রয়েছে। এই একটি বক্তব্যের মাধ্যমে বিজেপি ও মোদী সরকারের চাপিয়ে দেওয়া একপাক্ষিক নীতির গালে কষে এক থাপ্পড় পড়েছে। ভারতের সংবিধান যে বিজেপি নেতা বা শুভেন্দু অধিকারীর পৈতৃক সম্পত্তি নয়, তা আবারও প্রমাণ হলো। যুগের উত্তরপ্রদেশ বা মোদীর গুজরাট মডেল পশ্চিমবঙ্গে বাস্তবায়ন করার যে খায়েশ বিজেপি ও শুভেন্দু অধিকারী প্রকাশ করে আসছিলেন, সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করেছেন। কোনো লিখিত নোটিশ ছাড়াই মসজিদ থেকে মাইক সরানোর মতো একনায়কতন্ত্র চালানো যে সহজ নয়, তা আজ এই মামলায় স্পষ্ট। প্রশাসনিক পদক্ষেপে ব্যাকফুটে গিয়ে এখন অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে তথ্য পেশের জন্য সময় চাইছেন। ভারতে বছরের পর বছর ধরে ধর্মীয় বিভাজনের রাজনীতি করে ভোটে জেতার যে সহজ ফর্মুলা বিজেপি ও নরেন্দ্র মোদী তৈরি করেছিলেন, ভারতের মুসলিমরা আজ আইনি ও গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দিচ্ছে। এই মামলা কেবল মাইক সংক্রান্ত কোনো আইনি লড়াই নয়, বরং এটি হলো মোদী ও শুভেন্দু অধিকারীদের বিভাজনকামী নীতির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিরোধ। আদালত আগামী 18ই আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সেদিন কেবল একটি মামলার রায় আসবে না, বরং সেদিন ফয়সালা হবে সাধারণ মানুষের অধিকার এবং একটি ধর্মীয় সম্প্রদায়ের স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তার। সমগ্র ভারতে যেখানে সংখ্যালঘু নির্যাতনের একের পর এক অভিযোগ উঠছে, সেখানে পশ্চিমবঙ্গের এই আইনি প্রতিরোধ বিশ্বমঞ্চে এক বড় বার্তা দিচ্ছে। আইনজীবী দানিশ ফারুকি ও কল্যাণ ব্যানার্জির এই সম্মিলিত লড়াই দেখিয়ে দিয়েছে, যখন সমাজ সচেতন হয় এবং নিজেদের অধিকার নিয়ে আইনের দরজায় কড়া নাড়ে, তখন কোনো ক্ষমতার দাপট টিকতে পারে না। মোদী ও শুভেন্দুর মতো নেতাদের অগণতান্ত্রিক নীতিকে চ্যালেঞ্জ করে সত্য ও ন্যায় বিচারের যে জয় এখানে সূচনা হলো, তা গোটা ভারতের নির্যাতিত মানুষের মনে সাহস যোগাবে। নেতাজি আমাদের জ্ঞান জ্ঞান স্বপ্ন, বাঙালির গর্ব। তাকে কেউ অপমান করলে মন করে চামড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাদের চামড়া ছিঁড়ে দেবো। এইটা এখানে হিন্দু মুসলমানের ব্যাপার না, এটা আমার দেশের মর্যাদার সঙ্গে প্রশ্ন। এই বাঙালির সন্তানকে বাঙালির মাটি থেকে অপমান করবে, আমরা কেউ ছেড়ে কথা বলবো না। আমরা সাবধান করছি, এখনো শুধরে যাও, তা নাহলে কিন্তু পুরো বাঙালি জাতি এদের পিছনে পড়ে যাবে। আরে কাল পর্যন্ত এদের মুখে কথা ছিল না, আজকে বিজেপি আসতে এরা ধরাকে সরাগান করছে না। এরা ভাবছে মানে আরে আজ বিজেপি আছে কাল থাকবে না, কাল এরা কোথায় লুকাবে এর কোনো ঠিক ঠিকানা নেই। এরা এত বড় বড় কথা বলে কোন সাহসে? আমি তো বলছি বাঙালির শরীরে যতক্ষণ রক্ত আছে, নেতাজির সম্মানে কেউ আঘাত আনবে বাঙালি সহ্য করবে না। এরা যদি অবিলম্বে ক্ষমা না চায়, এটা শুধু ফরওয়ার্ড ব্লকের ব্যাপার না, এটা কোনো রাজনৈতিক ব্যাপার না, এটা বাঙালির স্পন্দন, বাঙালির আত্মসম্মান বোধের সঙ্গে জড়িত। নেতাজির অপমান যারা করবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না, এবং তারা কঠিন পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হচ্ছে। এখন তো নেতাজির ছবি পায়ে মারাচ্ছে, এত সাহস। তো এইটা শুধু বিজেপি এসছে বলে হচ্ছে, কিন্তু বাঙালি তখন হাত কামড়াচ্ছে। কি ভুল করলাম, তাকে আনলাম, একটা শুধু সুযোগ দরকার। দিল্লি তো নরেন্দ্র মোদী অমিত শাহ ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে,
যখন তখন সরকার পড়ে যাবে, মানুষের মনে বিজেপির প্রতি ব্যাপক ঘৃণা। আর এরা যে অশিক্ষিত, এরা যে অশুভ আত্মা, এরা ব্রিটিশদের দালাল, তাই আমাদের রাষ্ট্রনায়ক ন্যাশনাল হিরোকে এরা অপমান করছে। এরা এদের পরিণতি ভোগ করবে এবং এই কারণে খুব তাড়াতাড়ি এই বিজেপিকে বিদায় নিতে হবে। রক্ষা করো শুভেন্দু অধিকারী, বিচার দাও। শুনুন তার বক্তব্য। শুভেন্দু অধিকারী, উত্তর দাও, কেন আমাকে মার খেতে হচ্ছে? একজন অনাহুত লোকের কাছে, জেলা প্রেসিডেন্টের ঘরে আমাকে কেন মার খেতে হচ্ছে? শুভেন্দু অধিকারী, আমাকে রক্ষা করো। এর আগে 12 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই, সে আমাদের কোনোদিনই বিজেপি করতো না। তাকে এনে 12 নম্বরে প্রার্থী করা হয়েছিল। 5 বছর পর ওর মনে হলো যে আবার বিজেপির প্রোগ্রামগুলো করতে হবে, সামনে তো পৌরসভা চলে এসেছে। আবার আজকে 12ই আগস্ট আমাদের ত্রিরঙ্গা যাত্রা ছিল, সেই যাত্রায় ও অংশগ্রহণ করে এবং মেয়েদের যে আলাদা লাইন, চলে এসো সবাই সামনে, মেয়েদের যে আলাদা লাইন, সেই আলাদা লাইনের ভেতরে প্রত্যেকটা মেয়ের সঙ্গে অসভ্যতা করে। প্রত্যেকটা মেয়ে আমাকে নালিশ করে, দিদি এই মেয়েটাকে, আমি তাদেরকে বলি যে ছেড়ে দাও, কিছু ইয়ে করবে না। এবার ও শ্যামাপ্রসাদের মূর্তির সামনে সব বড় বড় নেতাদের সঙ্গে নিয়ে ছবি তোলে, মানে হাইলাইট হওয়ার জন্য। এবার বেরিয়ে আসছে যখন, ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার ও আমাকে ধাক্কা দিল, আবার ওই জেলা প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতাদের কাছে আমার নামে নালিশ করছে যে তন্দ্রাপাল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার এত ব্যাখ্যা করছে এটা। হ্যাঁ, আমি তো লাইভের মাধ্যমেই আমি আমার যে অভিভাবক রাজ্যের, আমি যাকে নিজের অভিভাবক মনে করি, বাবার স্থানে বসিয়েছি, পিতার স্থানে সমিতাকে আমি লাইভের মাধ্যমে আমি সমিতাকে জানিয়েছি, আমি শুভেন্দুদাকে জানিয়েছি। আমার এক বোন আছে, অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জি, সে আমার খুব প্রাণের বন্ধু, অ্যাডভোকেট, নাম করা অ্যাডভোকেট। সে আমাকে বলেছে, দিদি তুমি, তোমার সঙ্গে আমি আছি। শুনলেন? এবার ঘটনা যখন এখানে শেষ নয়, 2 হাত জোর করে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর কাছে নিজের অন্তরের ব্যথা বেদনার কথা জানাতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন 37 বছর ধরে বিজেপি করা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা এক প্রবীণ বিজেপি কর্মী। কাঁদতে কাঁদতে তিনি কি বললেন সেটা দেখলে বা শুনলে আপনাদের চোখেও জল আসবে। কিন্তু তার আগে ওই যে বললাম তিরঙ্গা যাত্রা হচ্ছে, তিরঙ্গা যাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে মানুষ জড়ো হয়েছে। সেই মানুষরা যারা বিজেপিকে ভোট দিয়েছিল, বাংলায় পরিবর্তন ঘটিয়েছিল, পরিবর্তন ঘটনার পরে তারা কি দেখলো? তারা দেখলো হকার উচ্ছেদ, তারা দেখলো লক্ষ্মীর ভান্ডার সবাইকে দেব বলার পরেও অন্নপূর্ণা ভান্ডার সবাই পেল না, দেখলো কিভাবে আশাহত হতে হয়। তারাই আবার দেখলো রাস্তায় তিরঙ্গা যাত্রা যখন হচ্ছে, তখন বিজেপির 2 গোষ্ঠীর তুমুল মারামারি, রক্তারক্তি কাণ্ড। দেখুন সেই দৃশ্য, আপনারাও বাদ যাবেন কেন? আপনারাও দেখুন। আমাদের বিজেপির যে র্যালি, তার মধ্যে বেশ কিছু তৃণমূল ঢুকে গেছে, যারা মরিয়া বিজেপি হতে, বিজেপি শাস্তি, এবং তারা এখানটায় ইচ্ছাকৃত বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদের পুরনো কার্যকর্তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, মিছিলে এসে তারা মানে এরকম ভাব দেখাচ্ছে তারাই বিজেপি, আর আমাদের বিজেপির পুরনো কার্যকর্তারা কেউ। এরা, আমি এখানে যারা আছে নাম করে, যেমন এক ছেলে প্রচন্ড ঝামেলা করলো, মারামারি করলো, দেখতে পেলাম বাদল সাহা, যে তৃণমূলের নেতা, ওদের অঞ্চলের নেতা, তাকেও দেখে এখানে মারামারি করতে বিজেপি, সেটাই দুঃখের। দেখলেন? অর্থাৎ বিশৃঙ্খলার চূড়ান্ত, কোন রকম কন্ট্রোল নেই। 3টে মাস হয়ে গিয়েছে দলটা ক্ষমতায় এসছে, তাও নিচু তলায় কর্মীদের একটা শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ করতে ব্যর্থ হচ্ছে বিজেপির উচ্চ নেতৃত্ব। কিসের জন্য? কেন? তাহলে কি বিজেপির তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে? যেই তৃণমূলের সিপিএম করণ হয়ে গিয়েছিল 2016, 17, 18 এই 3 বছর ধরে, যার ফলাফল হিসাবে 2019-এ তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। যদিও তৎপরবর্তী সময়, অর্থাৎ 2019 পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসে যেই বেনজল ঢুকেছিল, সেই বেনজলের প্রায় 75% বেনজল বিজেপিতে চলে গিয়েছিল। ফলে 2021-এ আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, কিন্তু 2021-এর পরবর্তী সময় যেই বেনজলগুলো 2019-এর পরে বেরিয়ে গিয়েছিল, তাদের পুনরায় তৃণমূল কংগ্রেস নিজেদের কাছে ফিরিয়ে নেয়, যার ফলাফলস্বরূপ 2026-এ তৃণমূল কংগ্রেসের পতন ঘটে। অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসটা রাস্তায় দাঁড়িয়ে করে এসেছিল, তাদের তুলনায় যারা সিপিএম করে পরবর্তী সময় ক্ষমতা হারিয়ে তৃণমূল কংগ্রেসে পুনরায় ক্ষমতার স্বাদ ভোগ করবার জন্য এসেছিল, তৃণমূল কংগ্রেসের পতনের জন্য তারাই সিংহভাগ দায়ী। এ কথা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নিচু তলার কর্মীরা মানেন, জানেন, স্বীকার করেন। আর ঠিক সেই ভয়েই ভীত হয়ে বিজেপির যাতে তৃণমূলীকরণ না হয়, অর্থাৎ সেই সিপিএম এর মালগুলো, সেই সিপিএম এর লোকগুলো যারা তৃণমূলে ঢুকে তৃণমূলটাকে পচিয়েছে, সেই লোকগুলোই এখন বেনো জলের মতো বিজেপিতে ঢুকছে, বিজেপির আদি নেতা কর্মীদের মারছে, ধরছে, তাদের সরিয়ে সামনের সারিতে আসছে। তাই হাউ হাউ করে কাঁদছে যারা ওই সেদিনকার তৃণমূল কংগ্রেস কর্মীদের মতো রক্ত ঘাম ঝরিয়ে দলটাকে ক্ষমতায় এনেছে। সেই ভয়ে কাঁদছে যে আমাদের অবস্থাও তৃণমূলের মতো হবে না তো। দেখুন, শুনুন তার কান্না। আমাদের এই জামালপুর খেলাটা সব তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে, একমাত্র আমাদের জামালপুরের 1 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি প্রধান পালের জন্য। আপনারা দয়া করে আমি যে কষ্ট পরিশ্রম করে আমি যে সংগঠন করেছি, এখানে নিচের তলা তৃণমূলকে ভেঙে আজকে বিজেপিকে জিতেছি। শুনলেন? দল মত নির্বিশেষে
সমস্ত রাজনৈতিক চিন্তা ভাবনাকে সরিয়ে রেখে যদি শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক কর্মী হন, আপনি একজন দলের ভক্ত হন, বা যেই দল আপনি করুন না কেন সেই দলের অনুগত কর্মী হন, একজন কর্মীর জায়গা থেকে এই কর্মীর দুঃখের বেদনার জায়গা আপনি অনুভব করতে পারবেন। পাশাপাশি একটা প্রশ্ন উঠে যায়, এই যে বিজেপির মধ্যে এই মুহূর্তে ক্ষমতায় আসা 3 মাসের মধ্যে আদি নব্যের লড়াই, একদিকে শ্রমিক বাবু, একদিকে শুভেন্দু বাবু, একদিকে দিলীপ বাবু, একদিকে অর্জুন সিং, এই যে লড়াই, অর্থাৎ আদিদের একটা গোষ্ঠী, নব্যদের একটা গোষ্ঠী, সেই লড়াইয়ের ফলে ওপেন হয়ে যাচ্ছে, প্রকাশ্যে চলে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল তারা কিন্তু সবকিছু লক্ষ্য করছে। ভরসা রাখতে পারবে কি? বিজেপি স্লোগান দিয়েছিল ভয় আউট, ভরসা ইন, ভরসা ইন, ভয় আউট। এই ওপেন প্রকাশ্যে দিবালোকে রাস্তাঘাটে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে মারামারি মানুষের মনের মধ্যে ভয় ইন করে ভরসা আউট করে দিচ্ছে না তো?